আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ মামলাটি শুনানির জন্য আসলে রিটকারীদের সিনিয়র আইনজীবী উপস্থিত নেই জানিয়ে নট টুডে রাখার আর্জি জানানো হয়। তবে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন দাঁড়ালে আপিল বিভাগ তাকে নিয়মিত আপিল করতে বলেন। আদালত তাকে উদ্দেশ্য করে বলেন, রাস্তায় এত আন্দোলন কিসের? আন্দোলনের কারণে হাইকোর্টের রায় পরিবর্তন করতে হবে। পরে আদালত নট টুডে আদেশ দেন। এর ফলে আপাতত হাইকোর্টের রায়ই বহাল থাকলো। এর আগে সরকারি চাকরি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম 9 জুন রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য 4 জুলাই দিন ঠিক করে দেন। এদিকে কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের পর থেকে সারা দেশে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আন্দোলনকারীদের বৈঠকের কথা থাকলেও তা বাতিল হয়েছে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আর এটি বাতিলের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন তারা। একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকায় অচলাবস্থা বিরাজ করছে দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে। প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক ব্যবস্থা বলে অভিযোগ করছেন শিক্ষকরা। তাদের দাবি, এই স্কিম চালু হলে আর্থিক ক্ষতিতে পড়বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। আমরা যে যৌক্তিক আন্দোলন করছি, অর্থমন্ত্রী যেটি বলেছেন সেটিকে আমরা প্রত্যাখ্যান করেছি। অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি শুভঙ্করের ফাঁকি এবং প্রতারণার ফাঁদ, সেটিকে প্রত্যাখ্যান করেছি। প্রত্যয় স্কিমের ফলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবে এমন আশঙ্কা জানিয়ে শিক্ষকদের সংগঠন দাবি জানায় স্বতন্ত্র পেনশন ব্যবস্থার। প্রত্যয় স্কিমে কেন আমাদেরকে ঠেলে দেওয়া হলো, সেখানে আমরা এটা প্রত্যাহার করলাম। আমাদের যেটা প্রতিশ্রুতি ছিল সেটা দেওয়ার জন্য প্রত্যয় স্কিম প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল আর সুপার গ্রেড। আমরা তো নতুন কোনো কিছু দাবি করছি না। শিক্ষকগণ স্পষ্ট বলে দিয়েছেন প্রত্যয় স্কিম তাদের জন্য অপমানজনক। এটা বর্তমানে যে আমাদের পেনশন ব্যবস্থা আছে তার চেয়ে অনেক বেশি নিকৃষ্ট। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান শিক্ষকরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ওমানে বাংলাদেশি শ্রমিকদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উভয় দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে বাংলাদেশের শ্রমিকরা। ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বুলুশি শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। ওমানের রাষ্ট্রদূত বাংলাদেশের শ্রমশক্তির অবদান সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে বলেন, বাংলাদেশি শ্রমিকরা উভয় অর্থনীতির জন্য কাজ করছে। পরে একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেক্রো। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাণিজ্য শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। স্পেনের মধ্যে বাংলাদেশের ব্যবসা বাড়ানোর প্রত্যাশার কথা জানান শেখ হাসিনা। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে সম্পদ গড়ার অভিযোগে একের পর এক সরকারি কর্মকর্তাদের সম্পদ জব্দ করার আদেশ দিচ্ছেন আদালত। এবার রাজস্ব বোর্ডের আরেক কমিশনার মোহাম্মদ এনামুল হকের 9 তলা বাড়ি, 2টি ফ্ল্যাট, 3টি বাণিজ্যিক স্পেস এবং বাড্ডা ও গাজীপুরের জমি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তে রাজস্ব কর্মকর্তা মতিউরের আরও 866% জমির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আর খামারবাড়ি ও মৎস্য ঘের সহ সাবেক আইজিপি বেনজিরের 25 একর জায়গা জিম্মায় নিয়েছে
বান্দরবান জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন শফিক শাহিন। একের পর এক সরকারি কর্মকর্তাদের দুর্নীতির চিত্র বের হয়ে আসছে আদালতের মাধ্যমে। যেসব কর্মকর্তা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারি কোষাগারে অর্থ জমা করার কথা, সেই সব সরকারি কর্মকর্তা ব্যবসায়ীদের জিম্মি করে ঘুষের মাধ্যমে নিজেদের সম্পদের পাহাড় গড়েছেন। তাদের একজন কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হক। বসুন্ধরার জি ব্লকে 9 তলা বাড়ি, বনানী ও কাকরাইলে 2টি ফ্ল্যাট, মোহাম্মদপুরে 3টি বাণিজ্যিক স্পেস, গুলশানে কার পার্কিং এবং বাড্ডা ও গাজীপুরে জমি কিনেছেন, যা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যার নামে থাকা বান্দরবানের খামার বাড়ি ও মৎস্য ঘের সহ 25 একর জায়গা জিম্মায় নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। আদালতের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসকের রিসিভার নিয়োগ করে আজকে আমরা আমাদের রিসিভার কমিটি যেটি আছে সেটি এখানে এসে পরিদর্শন করেছে, বাকি দেখভাল কমিটি করবে। গণমাধ্যমে বেনজির পরিবারের অঢেল সম্পদের তথ্য বের হওয়ার পর তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। 1000 বিঘা জমি, রিসোর্ট, বাড়ি, প্লট, ফ্ল্যাট এবং মাছের খামার জব্দ করে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেন আদালত। এসব সম্পদের বৈধ আয়ের তথ্য জানতে সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশন নোটিশ পাঠিয়েছে বেনজির পরিবারকে। এদিকে বহুল আলোচিত সমালোচিত রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 866% জমি ও ঢাকার 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সম্প্রতি রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সল ও তার পরিবার সদস্যদের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীর টাকা 15 দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালয়েশিয়া পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, তদন্ত কমিটির অনুসন্ধানে দেখা গেছে 100টি রিক্রুটিং এজেন্সির কম বেশি সবাই মালয়েশিয়ায় গত 31 মে আরও প্রায় 17,000 কর্মী মালয়েশিয়ার পাঠাতে ব্যর্থ হয়েছে। শফিকুর রহমান আরও জানান, আগামী 18 জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ওই মানুষদের টাকা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ফেরত না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা এগ্রি করেছে। সেটা যখন এগ্রি করেছে তারা 15 দিনের ভিতরে দিবে। আমরা বলেছি যে ডেডলাইন 15 তারিখ, 15 দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে, আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা গণতান্ত্রিক পন্থার ব্যত্যয় ঘটাতে সন্ত্রাস সহিংসতাকে উস্কে দেওয়ার পায়তারা করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি এই কথা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি পুরোপুরি আইনগত বিষয় বলে উল্লেখ করে কাদের বলেন, বিএনপি বিষয়টি আইনগতভাবে মোকাবেলা না করে এটিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে। বিএনপি ও তার দোসররা দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে সবসময় বাধাগ্রস্ত করার জন্য তৎপর থেকেছে বলে অভিযোগ করেন তিনি। এই অবস্থান তারা যতদিন পরিবর্তন না করবে ততদিন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিরাজমান সংকটের সমাধান দুরূহ বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সরকার ভারতের সাথে অসম চুক্তি করেছে যা দেশের স্বার্থবিরোধী বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার 14 বছর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এই কথা বলেন তিনি। বলেন, ট্রানজিটের নামে ভারতকে করিডোর দেওয়া হয়েছে যা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সমঝোতাকে চুক্তিতে পরিণত না করার আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, চুক্তি সমঝোতা নিয়ে সরকারের তরফ থেকে ভুল ব্যাখ্যা ও মিথ্যাচার করা হচ্ছে। ট্রানজিট বলে কোনটাকে? এক দেশ থেকে ঢুকবে, মাঝখানে আর এক দেশ হয়ে আরেকটি দেশে চলে যাবে, সেইটা হলো ট্রানজিট। কিন্তু আজকে ভারত কি চাচ্ছে? ভারতের সঙ্গে সরকার কি চুক্তি করেছে? ভারত থেকে ট্রেন আসবে, বাংলাদেশ হয়ে আবার ভারতে গিয়ে ঢুকবে। এটা ট্রানজিট না, এটা হচ্ছে করিডোর। বাংলাদেশ কারো করিডোর হিসেবে ব্যবহৃত হতে পারে না। যখন স্মারক স্বাক্ষর করা হয় তার মানেই বোঝানো হয় যে এটা চুক্তিতে গড়াবে। অতএব আমরা বলছি এটা বাতিল করেন। পরিণতি খারাপ হবে এক কথায়। ট্রানজিটের পাশাপাশি যেরকম করে স্যাটেলাইট চুক্তি করা হয়েছে, আমার দেশের মধ্যেকার সমস্ত গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে। কেন যৌথ তার সাথে স্যাটেলাইট চুক্তি করতে হবে? ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত অর্ধেক চেয়ারম্যান কোটিপতি এবং সম্পদশালীরাই বেশি নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক সুজন এই তথ্য তুলে ধরেছে। সুজনের বিশ্লেষণ বলছে, নির্বাচনে রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে অনাস্থা যেমন বেড়েছে, ঠিক তেমনি ছিল টাকার প্রভাব। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৭৭% পেশায় ব্যবসায়ী, যাদের বেশিরভাগই জয়ী হয়েছেন। সংবাদ সম্মেলনে এমন বিশ্লেষণ তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ৬৭.৬৬% ছিলেন ব্যবসায়ী, আর নির্বাচিতদের মধ্যে আমরা দেখছি ৭৬.৬০% ব্যবসায়ী। এই প্রবণতা থেকে আমরা দেখছি যে ব্যবসায়ীরা এখন নির্বাচনের দৌড়ে তারা এগিয়ে আছেন। বিশ্লেষণে দেখা যায়, মোট ৪৭০ জন নির্বাচিতদের মধ্যে ২২৭ জনের সম্পদ কোটি টাকার উপরে। বিজয়ীদের মধ্যে ৩৩.৪৪% ঋণ গ্রহীতা এবং ৮৯.১৫% ক্ষমতাসীন দলের। সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনের উপর আস্থাহীনতা ছিল দল ও ভোটারদের মধ্যে। উপজেলা নির্বাচন হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে এবং এই একতরফা নির্বাচনে বিরোধী দল বর্জন করেছে এবং একই সাথে আমাদের যে ভোটাররাও তাদের অনীহা প্রদর্শন করেছে, কারণ ভোটার উপস্থিতি ছিল, যে যা বলা হয়েছে তা ছিল কিনা এই যে ৩০%, ৪০% এই পর্যায়ের এবং ৫০% নয়। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আহসান এইচ মনসুর বলেন, উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা নেই, বাজেটও অপ্রতুল। এদিকে মনোযোগ দিতে হবে সবার আগে। ক্ষমতাটা হচ্ছে উপজেলা নির্বাহী ইউনিয়নের হাতে এবং জেলা লেভেলের ডিসির হাতে। জেলা পরিষদ চেয়ারম্যানের হাতে কিন্তু কোনো ক্ষমতা নাই। উপজেলা পরিষদের আর্থিক সক্ষমতা নাই, এই জায়গাটা তো জোর দিতে হবে। অর্থাৎ অ্যালোকেশন অফ রিসোর্সগুলো তাদের হাত দিয়ে বরাদ্দ করতে হবে। এটা শুধু ওই বরাদ্দ নয়, যে কিছু কিছু ক্ষেত্রে। সুজনের মতে, নির্বাচন কমিশন নিয়ম রক্ষায় নির্বাচন করে যাচ্ছেন, যেখানে জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কম। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপিতে এখন প্রচণ্ড অস্থিরতা বিরাজ করছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দলটির নিজেদের আন্দোলন করার ক্ষমতা নেই, তাই তারা পরজীবীর মতো কোটা আন্দোলনে যোগ দিয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিথ্যা তথ্য দিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে চায়। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। ইউরোপের দেশগুলোতে সীমানার বাধ্যবাধকতা নেই, তাই বলে দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের মাঝে সড়ক ও রেল যোগাযোগে দুই দেশেরই উপকার হয়েছে, এতে সার্বভৌমত্ব চলে যাওয়ার কিছুই নেই। বিএনপি কানেক্টিভিটির গুরুত্ব বোঝে না দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ভারতই নয়, নেপাল, ভুটানের সাথেও বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে। মধ্যরাতের পর সকালবেলা হঠাৎ কানেক্টিভিটি বাড়ানোর জন্য যেই সমঝোতা স্মারকগুলো করেছে, এরপর বিএনপি যেভাবে রব তুলেছে, কিন্তু দুষ্ট লোকের মুক্ত বন্ধ করা যায় না। যাদের নেত্রী সাবমেরিন ক্যাবেলের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে বলেছিল, তারা আসলে কানেক্টিভিটির মূল্য বুঝতে পারে না। আর নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নেই। নিজেদের যাদের কোনো কিছু করার থাকে না, তারা হয় পরজীবী।
বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। তিস্তা বাংলাদেশের নদী, এর ব্যবস্থাপনা বিষয়ক সিদ্ধান্ত বাংলাদেশে নেবে, এমন মন্তব্য করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশ যে সিদ্ধান্তই নিক চীন তার স্বাগত জানাবে। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাব আয়োজিত আলোচনা অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর দুই দেশের যৌথ উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের রিজার্ভ সংকট মোকাবেলায় দুই দেশের মধ্যে নতুন চুক্তি হতে পারে। তিস্তায় বাঁধের ব্যাপারে বাংলাদেশ কোন পক্ষে যাবে এটা তাদের ব্যাপার, তবে যেই সিদ্ধান্তই বাংলাদেশ নেবে আমরা তাকে সম্মান জানাবো, কিন্তু আমরা বিশ্বাস করি এতে আমাদের দুই দেশেরই সমান স্বার্থ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে যুগান্তকারী কিছু চুক্তি দুই দেশের ভেতর হবে, যা চীন ও বাংলাদেশের যৌথ উন্নয়নকে ত্বরান্বিত করবে। বাংলাদেশের রিজার্ভ সংকট উত্তরণেও চীন সহযোগিতা করতে আগ্রহী। রাজধানী বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি 20 টাকা থেকে হঠাৎ করে বাড়িয়ে 100 টাকা করা ঠিক হয়নি ও পুনর্বিবেচনা করা উচিত বলে জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে তার মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার 100 কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। যে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল তার 78% কাজ হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, কিছু গুণগত পরিবর্তন হয়েছে, তবে পলিথিনের ব্যবহার বন্ধ, বায়ু দূষণ রোধ, ইটভাটা বন্ধ সহ বেশিরভাগ কাজে অন্যান্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলেও জানান মন্ত্রী। একই সাথে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন সাবির হোসেন চৌধুরী। পাহাড় কেটে রেকর্ড সংশোধন করলেও এখন থেকে আর কেউ দখলে রাখতে পারবে না বলে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান। আমি মনে করি যে এটা আমাদের আবার একটু নতুনভাবে বিবেচনা করা উচিত, কারণ এক লাফে আপনি 20 থেকে 100 চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় মানে কিছুটা অযৌক্তিক। এত হওয়া উচিত না। মানে যেটাই হোক একটা ফি থাকতে পারে, তবে এত বাড়াটা হয়তো ঠিক হয়নি। তো এটা যেহেতু সিদ্ধান্তের প্রক্রিয়াটা অনেক আগে ছিল, বিষয়টা আমার নজরে এসছে এবং আমরা দেখব। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। সব শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেলটিকে। তাদের আশা, এনটিভি তার বস্তুনিষ্ঠতা ধরে রাখবে, কথা বলবে দেশ ও জনগণের কল্যাণে। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। হাঁটি হাঁটি পা করে 21 পেরিয়ে 22 বছরে পা রাখল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান করায় সবসময় দর্শকদের আস্থা কুড়িয়েছে চ্যানেলটি। চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। নগরীর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সিটি মেয়র এম রেজাউল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। 22 বছর টিকি থাকাটা খুব চ্যালেঞ্জের ব্যাপার। এমটিভি সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আজকের এই অবস্থানে। কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান। সাভারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। সাভার সিটিজেন ক্লাবে আলোচনা সভায় ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান উপস্থিত ছিলেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় এনটিভির ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। 22 বছর পদার্পণ করেছে। আমি আমার ধামরাইবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জে কেক কাটা আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিক। বক্তারা দেশ ও জাতির কল্যাণে এনটিভির আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। এনটিভির 22 বছর পদার্পণ উপলক্ষে ঠাকুরগাঁয়ে আলোচনা সভা, কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কারো মুখপাত্র নয়, বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান নিয়ে এনটিভি সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ জানান বিশিষ্টজনেরা।
22 বছর পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভায় বক্তারা এনটিভির সাফল্য কামনা করে আগামীতে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কেরানীগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হয়েছে দর্শকনন্দিত এনটিভির 22 বছর পদার্পণের অনুষ্ঠান। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সিদ্ধান্ত লই হেলাইছি বিয়ার কাম সারি হেলাই কে কোন আন্নেলাও এবারিত মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনি মিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেল খানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না কিল্লে। আরে তোর কথা কইতে কইতে অজ্ঞান হচ্ছে, অন জ্ঞানে ফিরেন না। আব্বা আরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন, আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন। এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে দেন না। আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হারলে কলজা হাঁড়ি পড়ে যাই ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইর সিল করে দিন। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে পড়ি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয়নি, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।